হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের সুমন স্যার কেমিস্ট্রির ক্লাস 10-এর একটি চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। এই চ্যাপ্টারটির নাম হলো রাসায়নিক গণনা অর্থাৎ কেমিক্যাল ক্যালকুলেশন, যেখানে আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল ইকুয়েশনকে ক্যালকুলেট করতে পারবো। সেই চ্যাপ্টারটাই হলো কেমিক্যাল ক্যালকুলেশন অর্থাৎ রাসায়নিক গণনা। কেমিক্যাল ক্যালকুলেশন অর্থাৎ রাসায়নিক গণনা পড়তে গেলে দুটো জিনিস মাথাতে রাখতে হবে। এক, আগে মোলের ধারণা অর্থাৎ মোল সম্পর্কিত তথ্য আমাদের জানতে হবে। দুই, কোনো রিয়েকশনকে কিভাবে আমরা ব্যালেন্স করব, হয় রিয়েকশনের ব্যালেন্স মুখস্থ রাখতে হবে, নতুবা মেথডের সাহায্যে রিয়েকশনের ব্যালেন্স আমাদেরকে জানতে হবে। তাহলে দুটো জিনিস জানলে আমাদের কেমিক্যাল ক্যালকুলেশন তথা রাসায়নিক গণনা এই চ্যাপ্টারটা ভালোভাবে আমরা বুঝতে পারবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। কেমিক্যাল ক্যালকুলেশন তথা রাসায়নিক গণনা। রাসায়নিক গণনাতে প্রথমেই কি বলছে দেখো, ভরের সংরক্ষণ সূত্র। তো প্রথমেই বলে রাখি সংরক্ষণ কথাটার মানে কি। সংরক্ষণ কথাটার মানে হলো কোনো একটা জিনিসকে স্থির করে রাখা, কোনো একটা জিনিসকে কনস্ট্যান্ট করে রাখা, এটাই হলো সংরক্ষণ। তো ভরের সংরক্ষণ সূত্র মানে বুঝতেই পারছো, ভরটা স্থির। তো তাহলে কি বলছে ভরের সংরক্ষণ সূত্রে, না পদার্থের ভর অবিনশ্বর, পদার্থের ভর অবিনশ্বর, একে সৃষ্টি বা ধ্বংস কিছুই করা যায় না। মানে একে সৃষ্টিও করা যাবে না, আবার ধ্বংসও করা যাবে না। যে কোনো রাসায়নিক বিক্রিয়ার পূর্বে পদার্থের মোট ভর বা ওজন বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর বা ওজনের সমান থাকে। কি বললাম? অর্থাৎ কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের যা ভর, বিক্রিয়াজাত পদার্থের তাই ভর থাকবে। ভরের কোনো বিনাশ হবে না বা ভরের কোনো সৃষ্টি হবে না। একটা এক্সাম্পল দিই, তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা। দেখে নেওয়া যাক। ধরো এ প্লাস বি থেকে সি প্লাস ডি, এ একটা কেমিক্যাল ইকুয়েশন, যেখানে এ আর বি হলো বিক্রিয়ক পদার্থ, আর সি আর ডি হলো বিক্রিয়া জাত পদার্থ। তাহলে এই বিক্রিয়ক পদার্থের যা ভর, এই বিক্রিয়াজাত পদার্থের ভর সমান হবে। ধরো সাপোজ এ আর বি এর মোট ভর এক্স গ্রাম, সাপোজ ধরে নাও সি আর ডি এর মোট ভরও এক্স গ্রাম হবে। এটাই আমাদের ভরের সংরক্ষণ সূত্র। ক্লিয়ার? একটা বাস্তব এক্সাম্পল দেখি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ভালো করে দেখো, এটা একটা এক্সাম্পল। 100 গ্রাম HgO অর্থাৎ মার্কিউরিক অক্সাইডকে নিয়ে উত্তপ্ত করলে, এটা একটু ভুল টাইপ হয়ে গেছে, উত্তপ্ত হয়ে গেছে, এটা উত্তপ্ত হবে অর্থাৎ হিট দিচ্ছি। উত্তপ্ত করলে এটি বিয়োজিত হয়ে 92.6 গ্রাম পারদ ব্র্যাকেটে Hg এবং 7.4 গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে এই একটা তথ্য দিয়ে দিয়েছে। তাহলে আমরা বিক্রিয়াটা দেখি। এই বিক্রিয়াটা দেখলে আমাদের ক্লিয়ার হবে যে ভরের সংরক্ষণ সূত্র মেনে চলছে কি চলছে না। তাহলে কি নিয়েছি? মার্কিউরিক অক্সাইড। এই মার্কিউরিক অক্সাইডটা সলিড, ওই জন্য ব্র্যাকেটে আমরা সলিড লিখলাম। একে হিট দেবো, এই ত্রিভুজ চিহ্ন মানে হিট অর্থাৎ উত্তপ্ত করলাম। দিলে কি তৈরি হবে?
মার্কারি তৈরি হবে। মার্কারি আমরা জানি তরল, তোমরা ক্লাস 9-এ পড়েছো তরল ধাতুর উদাহরণ দাও পারদ, তো সেখানে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ধাতুদের মধ্যে তরল হলো পারদ, তাই এটাকে লিকুইড প্লাস হাফ O2। দেখো এই রিয়েকশনটা কিন্তু অতি অবশ্যই ব্যালেন্স করা আছে। আমি প্রথমেই লেকচারের শুরুতেই বলেছিলাম যে কোনো কেমিক্যাল ইকুয়েশনকে ব্যালেন্স করতেই হবে। যদি কোনো একটা কেমিক্যাল ইকুয়েশনকে ব্যালেন্স না করো তাহলে কিন্তু এই কেমিক্যাল ক্যালকুলেশন চ্যাপ্টার পড়া অসম্ভব। তাহলে অক্সিজেন গ্যাস, তো এখানে কত গ্রাম HGO নিয়েছি? 100 গ্রাম। তাহলে এখানে HGO 100 গ্রাম। মার্কারি কত নিয়েছি? সরি, বিয়োজিত হয়ে মার্কারি কত উৎপন্ন হয়েছে? 92.6 গ্রাম। অক্সিজেন কত উৎপন্ন হয়েছে? 7.4 গ্রাম। ভালো করে দেখো, HGO মার্কিউরিক অক্সাইড এটা বিক্রিয়ক, মার্কিউরিক অক্সাইড এটা হলো বিক্রিয়ক। Hg এবং O2 হলো বিক্রিয়জাত পদার্থ। তো এই বিক্রিয়কের ভর কত? 100 গ্রাম। আর এই বিক্রিয়জাত পদার্থের মোট ভর দেখো 92.6 আর 7.4 যদি যোগ করো তাহলে দেখতে পাবে 100 গ্রাম আসবে। তার মানে এই বিক্রিয়কের ভর 100 গ্রাম, আবার এই বিক্রিয়জাত পদার্থেরও মোট ভর 100 গ্রাম। তার মানে ভরটা স্থির হলো, ভরের সংরক্ষণ সূত্র মেনে চললো। কি ক্লিয়ার? চলো নেক্সট আর একটা এক্সাম্পল আসি। এক্সাম্পল নাম্বার 2। 12 গ্রাম কার্বন ও 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তো এই তথ্যটা দেখে নিচ্ছি ভরের সংরক্ষণ সূত্র মেনে চলে কি চলে না। রিঅ্যাকশন লিখো, কার্বন প্লাস O2 থেকে CO2। তো কার্বন আছে কত গ্রাম? 12 গ্রাম। অক্সিজেন কত আছে? 32 গ্রাম। কার্বন ডাই অক্সাইড কত আছে? 44 গ্রাম। তো ভালো করে দেখো, সি আর O2 বিক্রিয়ক, এর মোট ভর কত? 44 গ্রাম। কেন কি 12 আর 32 যোগ করে দেখো 44 হবে। আর CO2 বিক্রিয়জাত পদার্থ, ওর ভর কত দেখো? 44 গ্রাম। তাহলে এখানেও 44, এখানেও 44, ভরটা স্থির হলো। তাহলে ভরের সংরক্ষণ সূত্র মেনে চললো। তাহলে এই হলো আমাদের ভরের সংরক্ষণ সূত্রের এক্সাম্পল। নেক্সট, এখন ভরের সংরক্ষণ সূত্র হওয়ার পর বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন আপেক্ষিকতাবাদ একটা সূত্র দিল। সেটাতে কি বলতে চাইলো? যে ভর এবং শক্তি পরস্পর সমতুল্য, অর্থাৎ ভর শক্তিতে রূপান্তর হয়, আবার শক্তি ভরে রূপান্তর হয়। অর্থাৎ ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হলো এরকম, ভর যে কোনো মুহূর্তে শক্তিতে রূপান্তর হতে পারে, আবার শক্তি যে কোনো মুহূর্তে ভরে রূপান্তর হতে পারে। তো এখন আমাদের কি বলছে? আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতার সমীকরণ। তোমরা হয়তো অনেকে জানো না যে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন কি জন্য নোবেল পেয়েছিল। আইনস্টাইনের যে আপেক্ষিকতাবাদ তত্ত্ব E সমান mc স্কয়ারের জন্য কিন্তু নোবেল পায়নি। ফটো ইলেকট্রিক ইফেক্ট অর্থাৎ তড়িৎ ক্রিয়া আবিষ্কারের জন্য কিন্তু আলবার্ট আইনস্টাইন নোবেল পেয়েছিল। এই ইনফরমেশনটা তোমরা কিন্তু নিয়ে রাখতে পারো, তোমাদের কাজে লাগবে। তো বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন
এর ভর ও শক্তির তুল্যতার সমীকরণটা কি বলছে না আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ অনুসারে ভর ও শক্তি পরস্পর রূপান্তরযোগ্য, যেটা বললাম যে ভর শক্তিতে রূপান্তর হতে পারে, শক্তি ভরে রূপান্তর হতে পারে। দেখো ভালো করে দেখো, আগে ছিল ভরের সংরক্ষণ সূত্র, মানে শুধু ভরকে নিয়ে কাজ ছিল। যেই আইনস্টাইন বলে দিল যে না ভর কিছুটা শক্তিতে রূপান্তর হতে পারে, আবার শক্তি কিছুটা ভরে রূপান্তর হতে পারে, তখনই নতুন একটা সূত্রের আবিষ্কার হলো আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতার সমীকরণ। তো সেটার জন্য বলা হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ অনুসারে ভর শক্তি পরস্পর রূপান্তরযোগ্য, অর্থাৎ ভর শক্তিতে রূপান্তর হতে পারে, আবার শক্তি ভরে রূপান্তর হতে পারে। তো এই ভর আর শক্তি পরস্পর যে রূপান্তরযোগ্য, এর জন্য একটা ইকুয়েশন দিয়েছে আলবার্ট আইনস্টাইন। সেই ইকুয়েশনটা কি না, ইকুয়েশনটা হলো ই সমান এমসি স্কয়ার, ই সমান এমসি স্কয়ার, ই সমান এমসি স্কয়ার, যেখানে ইটা কি, ইটা হলো ই সমান এমসি স্কয়ারে, যেখানে ইটা হলো শক্তি, এমটা হলো ভর। অবশ্যই এই ভরটা কিন্তু গ্রামে মেজারমেন্ট করতে হবে। আর সিটা হলো আলোর বেগ। এই আলোর বেগের মান কত কারো জানা আছে? আলোর বেগের মান দেখো 3 × 10⁻10 সেমি/সেকেন্ড, অথবা 3 × 10⁸ মিটার/সেকেন্ড, সেন্টিমিটার/সেকেন্ড, তাই এটা সিজিএস ইউনিট আলোর বেগের, আর এটা মিটার/সেকেন্ড আছে তাই এসআই ইউনিট। ক্লিয়ার? এখন একটা এক্সাম্পল দিই, তাহলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। ধরো ধরো এ প্লাস বি থেকে সি প্লাস ডি একটা বিক্রিয়া হয়েছে। এ ধরো 2 গ্রাম, বি ধরো 5 গ্রাম, সি ধরো 4 গ্রাম। ভালো করে বুঝো, ভরের সংরক্ষণ সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে 2 আর 5 কত? 7। তাহলে সি এর ভর 4, ডি এর তো 3 গ্রাম হওয়ার কথা, কিন্তু না, আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব বলছে যে ভরের সংরক্ষণ সূত্র ঠিক নয়, ভর ও শক্তির সংরক্ষণ যে সূত্র, অর্থাৎ ভর ও শক্তির যে পরস্পর রূপান্তরযোগ্য, সেটা ঠিক। তাহলে এখানে কি হবে না 3 গ্রামের সমতুল্য শক্তি হবে, 3 গ্রামের সমতুল্য শক্তি। 3 গ্রামের সমতুল্য শক্তি মানে এই নয় যে 3 জুল বা 3 আর্গ, সেটা যা খুশি হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে যে এই দিকে 2 আর 5 যোগ করলে 7 হয়, তাহলে এইদিকে 4 আর 3 যোগ করে 7 করে দেব না। এখানে 2 5 যেমন 7, এখানে 4 আর 3 গ্রামের সমতুল্য শক্তি উৎপন্ন হয়। ক্লিয়ার? নেক্সট আসছি আমরা একটা অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা দেখো, কোনো পদার্থের 1 গ্রাম ভর শক্তিতে রূপান্তর হলে উৎপন্ন শক্তির পরিমাণ কত? যখনই তোমাকে এই ধরনের কোশ্চেন দেবে যে ভর শক্তিতে রূপান্তর হচ্ছে, তাহলে কতটা পরিমাণ শক্তি পাওয়া যাবে বা কতটা পরিমাণ ভর পাওয়া যাবে, তখনই আইনস্টাইনের সূত্র লাগাবে, E = mc স্কয়ার, তার মাধ্যমেই সূত্র পাবে, অঙ্কের উত্তর পাবে। E =
এমসি স্কোয়ার। এমটা কত না ভর, বস্তুর ভর 1 গ্রাম, দেখো তাহলে এম 1 গ্রাম। সি কত, দেখো গ্রামটা কি ইউনিটে আছে, সিজিএস, তাহলে সিটা সিজিএস এ নেব, কত নেব, এর আগে আমরা সিটা ভালো করে দেখো, সিটা আমরা কত নিয়েছিলাম, সরি সিটা লেখা নেই, সিটা হচ্ছে 3 × 10⁻10 সেন্টিমিটার/সেকেন্ড, এটাও সিজিএস ইউনিট নেব। যারা ক্লাস 9-10-এ অঙ্ক করছো বা অঙ্ক করবে তাদের জন্য একটা ইম্পর্টেন্স বার্তা দিয়ে রাখি, সেটা হলো অঙ্ক করলে সব সময়ের জন্য সেম ইউনিট ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে গ্রাম যেহেতু সিজিএস ইউনিট, তাই আলোর বেগটাও সিজিএস ইউনিটেই নিতে হবে, কখনোই এসআই ইউনিট নেওয়া যাবে না, তাহলে অঙ্কে ভুল হয়ে যাবে। তাহলে এই মান দুটো বস করে দিই, তাহলে এম কত 1, সি কত 3 × 10⁻10 তার হোল স্কোয়ার। একক কি হবে, একক হবে আর্গ। কেন আর্গ করলাম, কারণ শক্তির সিজিএস একক হলো আর্গ, তাই আমি এখানে যেহেতু বলেছে উৎপন্ন শক্তির পরিমাণ কত, তাই শক্তির পরিমাণ এখানে আর্গ করলাম। এখন যদি মনে হয় যে এই আর্গটাকে আমি জুলে কনভার্ট করব, তাহলে 1 আর্গ সমান 10⁻⁻7 জুল, সেখানে 10⁻⁻7 গুণ করে দিলেই জুলে অ্যান্সার চলে আসবে, আদারওয়াইজ এটা যা আসবে আর্গে উত্তর আসবে। ক্লিয়ার? নেক্সট, ভর ও শক্তির সম্মিলিত নিত্যতার সূত্র। তাহলে ভরের সংরক্ষণ সূত্র আবিষ্কার হয়ে গেছে, আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব চলে এসছে, ই সমান এমসি স্কোয়ার। তাহলে ভর শক্তিতে পরস্পর রূপান্তরযোগ্য হয়ে গেছে। এখন আসছি সেই ভর আর শক্তির সম্মিলিত নিত্যতা সূত্র, মানে যেখানে ভরও আছে শক্তিও আছে। কি বলছে না, কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে পদার্থের ভর ও শক্তির মোট পরিমাণ সর্বদা সমান থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সর্বদা সমান থাকে। অর্থাৎ মহাবিশ্বে ভর ও শক্তির মোট পরিমাণ সর্বদা ধ্রুবক হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের ক্লাস 10-এ অতি অবশ্যই একটা কোশ্চেন আসতেই পারে যে ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্রটি বিবৃত করো, তখন এখান থেকে লিখতে হবে এতটা অবধি। ক্লিয়ার? এই ছিল আজকের লেকচার। তো এরপরে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট লেকচারে।